দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। কাতারে চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন তাপদাহ। রাজধানী দোহায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যেই দিনের বেলার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে শঙ্কা দেশটির আবহাওয়া বিভাগের। হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছে প্রবাসী বাংলাদেশি সহ দেশটির শ্রমজীবীরা। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সকাল ১০টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। মরুভূমির দেশ কাতারে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকাল। বছরের এ সময়টায় পরিবেশের তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পায় অঞ্চলটিতে। চলমান তাপদাহের তীব্র এ গরমের মাঝেই নির্মাণ খাতসহ খোলা জায়গায় কাজ করা দুরূহ হয়ে ওঠে শ্রমিকদের জন্য। হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন তারা। এ অবস্থায় জুন থেকে ১৫ সেপ্টেম্বর অবধি তীব্র গরমে কাজ করা নিষিদ্ধ করেছে কাতার সরকার। নিয়ম করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করতে পারবে না শ্রমিকেরা। আইন ভঙ্গ করলে রয়েছে জরিমানা ও আইনি ব্যবস্থা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বাইরে রোদের মাঝে কাজ করতে গেলে নাক দিয়ে রক্ত পড়ে, এরকম সমস্যাও আছে অনেক। তাই কাতার সরকার বিধিনিষেধ দিয়েছে যে আমরা যাতে সকাল 10টার পরে বাইরে কোনো কাজ না করি। কাতারে অনেক গরম পড়েছে, তারপরেও আমরা কাজ করতে চলেছি। এখানকার সরকার অনেক বিধিনিষেধ দিয়েছে, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করতেছি। বর্তমানে দেশটিতে প্রচুর তরুণ বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের বেশিরভাগই ফুড ডেলিভারি ও বাইক রাইডিং প্রতিষ্ঠানে কাজ করছেন। দিনের বেলা সরকারি বিধিনিষেধের কারণে ভোরবেলা, বিকাল ও রাতে কাজ করছেন তারা। সকাল থেকে 11টা পর্যন্ত ডিউটি এবং বিকাল 3টা থেকে রাত্র ডিউটি। এই আইন মান্য সবাই ডিউটি করবেন। কোনো প্রবাসীরা জানি কোনো আইন অমান্য না করে। রাতে করলে আমাদের দুই দিকে ফায়দা, কারণ এক হলো ঠান্ডা, আরেক হলো এই কাজেরও অনেক বরকত হবে রাতের বেলা। এটা আমরা বা আমাদের শ্রমিকদের জন্য এটা খুবই মঙ্গল এবং খুশি যে আমরা রোদের মধ্যে অন্তত সেফটি হচ্ছে। তীব্র এ গরমে সকল প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমার একটি অনুরোধ থাকবে যে তারা যাতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে ওনারা কাজ করেন এবং এই কাতার সরকারের যে বেঁধে দেওয়া 10টা থেকে 3টা পর্যন্ত বাইরে কোনো রকম কোনো শ্রমসাধ্য কাজ যাতে না করেন, এই জিনিসটা তারা বিধি রাখেন এবং একটু বেশি করে পানি খাবেন। এবং যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, হিট স্ট্রোক কীভাবে কি মোকাবেলা করতে হয় তার জন্য কিছু হটলাইন আছে, সেই নাম্বারগুলিতেও সাথে সাথে আপনি যোগাযোগ করবেন। কাতারের রাজধানী দোহায় বর্তমানে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। শুল্ক ছাড়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনা। শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় শুল্ক ইস্যুতে তৃতীয় এবং শেষ দিনের বৈঠক। কিছু বিষয়ে দুদেশ একমত হলেও এখনও অমীমাংসিত কয়েকটি বিষয় আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা করতে হবে বলে সিদ্ধান্তে পৌঁছেছে উভয় পক্ষ। শিগগিরই দুদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার সময়সূচি নির্ধারিত হবে। ভার্চুয়ালি নাকি সামনাসামনি বৈঠক হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি, তবে নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের প্রতিনিধি দল। ইউরোপিয়ান ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জারি করা চিঠি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগস্ট মাসের ১ তারিখ থেকে যা কার্যকর হবে বলে জানায় মার্কিন প্রশাসন। ইউরোপিয়ান জোটভুক্ত ২৭টি দেশ আশা করেছিল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে সফল হবেন তারা, তবে ব্যর্থ হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষি, ঔষধ, সেমিকন্ডাক্টর আর অটোমোবাইল সহ ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র রপ্তানি হয় এমন বিভিন্ন পণ্য। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা আর ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ থেকে কপার আমদানির উপর ৫০% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে এই ফলাফল প্রকাশিত হয়েছে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় মানামা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের 69 জন শিক্ষার্থী। এর মধ্যে 7 জন জিপিএ 5 সহ 98.6% ছাত্রছাত্রী পাশ করেছে। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন একজন শিক্ষার্থী। দূতাবাসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। আমি বাংলাদেশ স্কুল বাহরাইন থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছি এবং জিপিএ 5 পেয়েছি। আমার এই রেজাল্টে আমি এবং আমার মা বাবা সবাই খুবই খুশি। জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই সফলতার জন্য আমার বাবা মা সহ শিক্ষক ও বাংলাদেশ এম্বাসির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মেয়ে জিপিএ 5 পেয়ে বাংলাদেশ স্কুল বাহরাইন থেকে উত্তীর্ণ হয়েছে, সেই জন্য অনেক আনন্দিত। এইবারের এসএসসি এক্সাম একটু ডিফিকাল্ট ছিল, তার মধ্যে বাহরাইন স্কুল সর্বোচ্চ ভালো করেছে। এই জন্য আমি বাহরাইন স্কুলকে এবং স্কুলের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি এজ এ গার্ডিয়ান হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করতেছি। আবারও সীমান্তে হত্যাকাণ্ড। সুনামগঞ্জ এবং ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। এর মধ্যে একজনের বয়স কিশোর মাত্র। তার মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। হত্যার বিচার দাবি জানিয়েছে নিহত 2 জনের পরিবার। মেঘ পাহাড় ঘেরা সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভাঙ্গারপাড় সীমান্ত। এই এলাকারই বাসিন্দা শফিকুল ইসলাম। শুক্রবার রাতে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। পরিবারে বইছে শোকের মাতম। এক ছেলে ও 2 কন্যা সন্তানের জনক শফিকুল। জড়িত ছিলেন কৃষিকাজে। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অনিশ্চয়তায় পরিবার। শুনলাম একটা শব্দ হইল গুলির, পরে আমরা দৌড়াদৌড়ি হয়ে গেছি, গিয়া দেখি বিএসএফরা যাইতেছে গা, পরে তার পাইছি। তার সাথে বলে আরো 2-4 জন লোক ছিল, কাজে গেছে। পরে হঠাৎ করে বিএসএফ গুলি করছে, গুলিটা তার উপরে লাগছে। এখন বর্তমানে তার সংসার চলা খুব করুণ কাহিনী। সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। প্রতিপক্ষ বিএসএফকে অলরেডি ফ্ল্যাগ মিটিং এবং প্রতিবাদ লিপি প্রেরণের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে এবং বর্তমানে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি সহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টা পর বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয় ঠাকুরগাঁয়ে। হরিপুরের মিনাপুর সীমান্তে প্রাণ হারায় 20 বছর বয়সী রাসেল। পরে মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পতাকা বৈঠক ডাকে বিজিবি। বিজিবির সাথে আমরা কথা বলতে, বিজিবি বলতে আমরাও শুনতেছি। তবে আমরা এই বিষয় সংক্রান্তে আমরা বিএসএফ, ইন্ডিয়ান বিএসএফ এর মাধ্যমে আমরা আবেদন করছি একটা ফ্ল্যাগ বৈঠক করার জন্য। ফ্ল্যাগ বৈঠক অনুষ্ঠান হওয়ার পরবর্তী সময়ে আমরা পরবর্তীতে বিষয়টা আমরা জানতে পারব। হরিপুর সদর এলাকার বাসিন্দা নিহত রাসেল। হত্যার বিচার দাবি করেছে স্বজনরা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। যুক্তরাজ্য সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি নেতারা। চলতি সপ্তাহে হোয়াইট চ্যাপেলের একটি হলে আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী চেরশিদ। পরিচালনা করেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরী। মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক শফিক আহমেদ এবং ক্যাম্পটন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জলিল উদ্দিন চৌধুরী খোকন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা সাইস্তা চৌধুরী কুদ্দুস সহ আরও অনেকে। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি উৎসব। স্থানীয় সিটি কর্পোরেশনের ফিয়েস্তা মাইওরের অংশ হিসেবে হয় এই আয়োজন। বাংলাদেশ কমিউনিটি বার্সেলোনার ব্যানারে স্থানীয় প্লাজা ব্ল্যাঙ্কেরনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাতালোনিয়া জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী পেরে আরাগান। বাংলাদেশি উৎসবে ছিল দেশীয় নানা খাবারের স্টল, শিশুদের জন্য ছিল যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় এবং সুইডেন থেকে আগত শিল্পীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সালেহ আহমেদ সোহাগ, আবুল কালাম আজাদ এবং পারভেজ ইসলাম জানান। পার্লামেন্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে কাজ করার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
শনিবার এক বৈঠকে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন রূপে আণবিক শক্তি সংস্থার সাথে কাজ করা হবে বলে জানান আব্বাস আরাকচি। তেজস্ক্রিয় দূষণ সহ অন্যান্য ঝুঁকি বিবেচনায় নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে IAEA এর পর্যবেক্ষণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তিনি। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমতি ছাড়া পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো পরিদর্শক প্রবেশ করতে পারবে না বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে ইরানের কার্যক্রম বন্ধ হয়নি, তবে অবশ্যই তা নতুন রূপে পরিচালিত হবে। নিউক্লিয়ার প্ল্যান্টগুলোর নিরাপত্তা নিশ্চিত শর্ত সাপেক্ষে সমস্ত কার্যক্রম পরিচালনা করা হবে। পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি অবস্থান বর্তমান পরিস্থিতিতে নিরাপদ নয়। সেপ্টেম্বরে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জুনে ট্রায়াল থেকে ডাকা হয়েছে 4 ফুটবলারকে। তারা হলেন কাসপার হক, বিতস্কো চাকমা, সামির মিয়া এবং জায়ান আহমেদ। শিগগিরই পূর্বাচলের ক্যাম্পে যোগ দেবেন তারা। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাইদ হাসান কানন। শুধু তারা নয়, ট্রায়াল বাদে অনূর্ধ্ব 23 দলে যোগ দেবেন তানহিল শালিক এবং কিউবা মিচাল। একটা ট্রায়াল, সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা 48 ফুটবলার স্বপ্নের টানেই শেকরে সবুজ গালিচায় জাদু দেখাতে ছুটে চলে। লাল সবুজের এই জার্সিতে বিশ্ব মাতাবে বলে স্বপ্ন সত্যি করতেই জুনের শেষ সপ্তাহে ট্রায়াল দিতে এসেছিল প্রবাসী ফুটবলাররা। পরীক্ষার পর যেমন ফলাফল জানতে থাকে আগ্রহ, তেমনি সারা দেশবাসীর অধীর অপেক্ষা কারা হচ্ছেন আগামী দিনের হামজা সুমিত। ট্রায়ালের দীর্ঘ 11 দিন পর অপেক্ষা অবশেষে ফুরল। অনেক মেধাবীদের মধ্যে আপাতত অনূর্ধ্ব 23 দলের জন্য ডাকা হয়েছে 4 জনকে। তারা হলেন কাসপার হক, বিতস্কো চাকমা, সামির মিয়া ও জায়ান আহমেদ। কাসপার হক, জায়ান আহমেদ, সামির মিয়া আর বিতস্কো চাকমা, এই 4 জন আমি দিয়েছি, কারণ এদেরকে ভবিষ্যতে আমরা চিন্তা করতেছি। এদেরকে নিয়ে আমরা যদি ওরা খেলে ভালো খেলে তাদেরকে রেখে রেখে আমরা ন্যাশনাল টিমে আস্তে আস্তে উপরের দিকে দিব, এই ধরনের চিন্তা আমাদের আছে। শুধু এই 4 জন নয়, ট্রায়াল বাদে অনূর্ধ্ব 23 দলে যোগ দিবেন তানহিল শালিক ও কিউবা মিচেল। ক্যাম্প হবে পূর্বাচলের ফর্টিস গ্রাউন্ডে। ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ 20 জুলাই। সেপ্টেম্বরে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য এই সপ্তাহেই ঘোষণা করা হতে পারে প্রাথমিক স্কোয়াড। অনেকের মনে প্রশ্ন, বাকিদের কি ডাকা হবে না? যোগ্যদের ধাপে ধাপে ডাকবে বাফুফে। কেউ কেউ খেলবেন বাংলাদেশের হয়ে ফুটসালে। গুরুত্বপূর্ণ তথ্য, ডাক পাওয়াদের অনেকের নেই বাংলাদেশি পাসপোর্ট। তাদের হামজা সুমিতদের মতো পাসপোর্ট করতে হবে। লাগবে বর্তমান ক্লাব ও সেই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনেরও ছাড়পত্র। প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবে ক্যাম্পে থেকে দেশে বসে। তামিম শাকিল একটা নতুন ছেলে আসতেছে, ওর সাথে যোগাযোগ করা হয়েছে। সব মিলে 3, 6, 7 জনের মতো এখানেই তো আছে। আগামী সপ্তাহে ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে সভাপতি তাবিদ আওয়াল প্রবাসী আরও 2-1 জন ফুটবলারকে অনূর্ধ্ব 23 দলে রাখবেন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ক্রিকেট। শ্রীলঙ্কা বাংলাদেশ টি-20 সিরিজ দ্বিতীয় টি-20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে রোববার মাঠে নামবে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লঙ্কানদের কাছে এরই মাঝে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হেরেছে টাইগাররা। প্রথম টি-20তেও হারের তিক্ত স্বাদ পেয়েছে লিটন দাসের দল। তবে এই ম্যাচে জয় পেলে সিরিজে ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশের। অপরদিকে প্রথম ম্যাচ 7 উইকেটে জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে লঙ্কানরা। এবার তাদের সিরিজ নিশ্চিতের লড়াই। আমরা গত ম্যাচে ভালো ব্যাটিং করিনি। আমরা যেভাবে খেলেছি সেভাবে খেলা উচিত না। প্রথম 6 ওভারে ভালো বোলিং করতে হবে। ডাম্বলার মাঠ বড়, সেভাবে পরিকল্পনা করতে হবে। আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। ক্রিকেটাররা দারুণ ছন্দে, আশা করি এখানেও এই ছন্দ ধরে রাখবেন তারা। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে, তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই। এবারে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংস অ্যারেনায় সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে খেলাটি। শ্রীলঙ্কার সাথে 9-1 গোলের বড় ব্যবধানে জয়ের পরদিন রিকভারি সেশনে সময় পার করেছে বাটলার শিষ্যরা। ফিটনেস এবং হালকা স্ট্রেচিংয়ে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ দল। নেপালকে এই টুর্নামেন্টে প্রধান প্রতিপক্ষ হিসেবে মানলেও নিজেদের অবিচল লক্ষ্যের কথা জানান অধিনায়ক ও গোলরক্ষক কোচ। প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিয়ে শিরোপা উৎসবে মাততে চান বাটলার শিষ্যরা। নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা যেভাবেই হোক। এই টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। আসলে আমরা কোনো দলকে ছোট করে দেখছি না, আমরা প্রত্যেকটা দলকেই অনেক স্ট্রং ভাবছি। নেপাল কোনোভাবেই দুর্বল টিম না, ওরা অনেক শক্ত টিম এবং আমাদের প্রধান প্রতিপক্ষ এই টুর্নামেন্টে।
দর্শকের সঙ্গে শেষ করছি প্রবাসী বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।